14 আগস্ট 1947 মাঝরাতে যখন সবাই অঘোর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং তার নতুন নাম হয় ভারত। এই স্বাধীনতা যে সবার জন্য আনন্দ এবং সুখকর ছিল তা কিন্তু নয়, কারণ এই দেশকে দুই ভাগে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়েছিল, ভারত আর পাকিস্তান। এই স্বাধীনতা কিন্তু একদিনে আর এমনি এমনি আসেনি। এই স্বাধীনতার পেছনে আছে অগুন্তি মানুষের রক্তঝরা সংগ্রাম আর আত্মবলিদান। এই সংগ্রামীদের মধ্যে কেউ অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন, আবার কেউ কেউ সহিংসতাকে নিজেদের হাতিয়ার করেছিলেন এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কেউ সামনে থেকে লড়াই এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আবার কেউ কেউ আড়াল থেকে এই আন্দোলনকারীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে এই সংগ্রামের সবথেকে দুই বড় মহারথী হলেন গান্ধীজি, যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, আর অন্যজন হলেন সুভাষচন্দ্র বসু, যাকে আমরা সবাই চিনি প্রিয় নেতাজি হিসাবে। তো বন্ধুরা, ভারতের স্বাধীনতার পিছনে কার সবথেকে বড় অবদান রয়েছে, নেতাজি না গান্ধীজি? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। গান্ধীজি হলেন এমন একজন ব্যক্তি যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার করেছিলেন অহিংসা এবং সত্যকে। তিনি মনে করতেন অহিংসা এবং সত্যের দ্বারাই ভারতের স্বাধীনতা আনা সম্ভব। 1919 সালে যখন রাওলাট আইন পাস হয়, যা ইংরেজ সরকারকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে বিনা বিচারে জেলে পড়ার অধিকার প্রদান করে, গান্ধীজি এই আইনের বিরুদ্ধে তার প্রাথমিক সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এরপর আসে 13 এপ্রিল 1919 সালের সেই ভয়ঙ্করতম দিন, যেদিন প্রায় 10,000 নিরস্ত্র সাধারণ মানুষ স্বর্ণ মন্দিরের সামনে জড়ো হয়েছিল বসন্ত উৎসব পালনের জন্য। জেনারেল ডায়ার ও তার সৈন্যরা এসে সেই নিরস্ত্র অসহায় জনতার উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত গুলি চালাতে থাকে যতক্ষণ না তাদের গোলাবারুদ শেষ হয়ে যায়। এই ঘটনায় প্রায় 379 জন মারা যায় এবং প্রায় 1200-রও বেশি মানুষ আহত হয়। এই ঘটনার কথা সারা দেশে প্রায় আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং এর ফলে গান্ধীজি তার অসহযোগ আন্দোলনকে আরও বড় আকার দিতে শুরু করলেন। আর এই সময় থেকেই গান্ধীজি ভারতের স্বাধীনতার ইতিহাসে একজন প্রকৃত নেতা হিসাবে উঠে আসেন। কিন্তু 1922 সালে চৌরি চৌরাতে বিক্ষুব্ধ জনতা 22 জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে মেরে ফেললে গান্ধীজি তার এই অসহযোগ আন্দোলন তুলে নিতে বাধ্য হন। এরপর 1930 সালে দমনমূলক লবণ করের বিরুদ্ধে গান্ধীজি তার লবণ সত্যাগ্রহ শুরু করেন। তিনি তার সবরমতী আশ্রম থেকে প্রায় 240 কিলোমিটার দূরে সুরাটের ডান্ডি শহর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন, যা পরিচিতি পায় ডান্ডি মার্চ নামে। 12ই মার্চ শুরু হওয়া এই অভিযান 5ই এপ্রিল ডান্ডিতে পৌঁছানোর পর শেষ হয় এবং 6ই এপ্রিল গান্ধীজি লবণ হাতে তুলে নিয়ে এই আইন অমান্য করেছিলেন। এরপর ধরাশোনা লবণ কারখানা পর্যন্ত মার্চের কথা জানালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। তাঁর এই গ্রেপ্তারি হাজার হাজার মানুষকে এই আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত করতে অনুপ্রাণিত করে এবং এর ফলাফলস্বরূপ 1930 সাল নাগাদ প্রায় 60,000 জনকে ইংরেজ সরকার গ্রেপ্তার করে। 1931 সালে গান্ধীজিকে মুক্তি দেওয়া হলে পরে গান্ধী আরোহী চুক্তি হয় এবং এই চুক্তির মাধ্যমে এই লবণ সত্যাগ্রহ আন্দোলনের সমাপ্তি ঘটে। এরপর 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ইংরেজরা ঘোষণা করে যে ভারতীয় সৈন্যরা ব্রিটেনের পক্ষে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে লড়াই করবে। ইংরেজদের এই সিদ্ধান্তে সারা দেশে তীব্র অসন্তোষের আগুন জ্বলে ওঠে। 14 জুলাই 1942-এ কংগ্রেস পার্টি ভারতে ইংরেজ শাসন অবসানের আহ্বান জানিয়ে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ করে এবং 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়। এই বৈঠকেই গান্ধীজি তার বিখ্যাত ডু অর ডাই বক্তৃতা দেন, যেখানে তিনি ঘোষণা করেন, হয় আমরা ভারতকে মুক্ত করব, না হয় চেষ্টায় মারা যাব। এইভাবে গান্ধীজি একের পর এক অহিংস আন্দোলনের মাধ্যমে যখন ইংরেজ সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছেন, তখন সহিংস আন্দোলনও এই সংগ্রামে কোনো অংশে পিছিয়ে ছিল না। আর এই সহিংস আন্দোলনের প্রধান মুখ হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। খুব অল্প বয়স থেকেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি নিবেদিত প্রাণ হয়ে ওঠেন। গান্ধীজি যখন কুটির শিল্পের উপর জোর দিতেন, ঠিক তখন তার উল্টো দিকে নেতাজি বড় শিল্পের পক্ষপাতী ছিলেন এবং গান্ধীজির অহিংসার বিপরীতে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য জঙ্গি আন্দোলনকে সমর্থন জানাতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি জার্মানি এবং জাপানের সাথে মিত্রতা স্থাপনে অনেক অগ্রণী ভূমিকা পালন করে। তিনি মনে করতেন এই দুই শক্তি ভারত থেকে ইংরেজদেরকে তাড়াতে সাহায্য করবে। এই সময় গান্ধীজির সাথে তার মতবিরোধের জন্য তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এবং 1940 সালে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তিনি অত্যধিক পরিমাণে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলের পরিবর্তে তার নিজের বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু নেতাজিকে রোখা কার সাধ্য?
তিনি 1941 সালের 26শে জানুয়ারি ইংরেজদের নাকের ডগা থেকে কলকাতা থেকে পালিয়ে যান এবং কাবুল ও মস্কো হয়ে এপ্রিল মাসে অবশেষে তিনি জার্মানিতে গিয়ে পৌঁছান। সেখানে বার্লিন শহরে জড়ো হওয়া ভারতীয়দের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং এই জার্মানি থেকেই রেডিওতে ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিছু সময় জার্মানিতে থাকার পর তিনি জার্মানি ত্যাগ করে সাবমেরিন ও বিমানের সাহায্যে তিনি জাপানের টোকিওতে এসে পৌঁছান। সেখানে 4 জুলাই পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং জাপানিদের সাহায্যে প্রায় 40,000 সৈন্য নিয়ে একটি সৈন্যবাহিনী গঠন করেন, যার নাম দেন আজাদ হিন্দ ফৌজ। এরপর ওই বছর 21শে অক্টোবর তিনি অস্থায়ী স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার ঘোষণা করেন। জাপান, জার্মানি এবং ইতালির মতো 9টি দেশের সরকার এই সরকারকে মান্যতা প্রদান করে। এরপর তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে জাপানি সৈন্যদের সাথে রেঙ্গুনের দিকে রওনা হন এবং সেখান থেকে ভারতে প্রবেশ করেন। কিন্তু এই সময় ভয়ঙ্কর বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার ফলে জাপানিদের কাছ থেকে সাহায্য বন্ধ হয়ে গেলে পরে আজাদ হিন্দ ফৌজ পিছু হটতে বাধ্য হয়। এরপর 1945 সালে জাপান সরকার আত্মসমর্পণ করলে নেতাজি তাইওয়ান যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন। সুতরাং ভারতের স্বাধীনতার ইতিহাসে কারো অবদান কম অথবা বেশি নয়, সবাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা তুলে ধরতে পারলাম না, তাদেরকেও আমাদের সশ্রদ্ধ প্রণাম। আর এই স্বাধীনতার মাসে ওনাদেরকে নিয়ে অহেতুক কোনো বিতর্ক না করে আসুন সবাই মিলে আমরা ওনাদের সম্মান জানাই। ধন্যবাদ।